সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আশা করি আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের হাসি আসছে এই ভিডিওটা করার আগেই। কারণ এগুলো ভিডিও দেখছি তো এজন্য মুখে একটু হাসি আছে। তো যাই হোক আজকের আমি কিছু কথা বলব যে দেখেন আপনারা অনেকেই YouTube চ্যানেলে ভিডিও আপলোড করেন, অনেকে TikTok করেন, অনেকেই Facebook এ ভিডিও দেন টাকা ইনকাম করার জন্য, অনেকেই অনেক কিছু করেন। কিন্তু আসলে কি সবাইকে দিয়ে সবকিছু কি করা ঠিক? সবাই কি সবটা পারে? বলেন ভাই-বোনেরা? আমি প্রমাণ দেব। একটু দেখেন, অপেক্ষা করেন। আপনারাই বলবেন যে, "এই বোনটা কি হয়েছে? কেন এটা বলল?" হ্যাঁ? সবাইকে দিয়ে সবটা ঠিক হয় না। যাই হোক, আমি একটা লোকের এরকম তো অনেকে আছে। আমি সে করতেই পারে। একটা ইয়াং হলে এটা কথা ছিল না। আগে আপনারা তার ভিডিওটা দেখেন, তারপরে আমি কথা বলতেছি আপনাদের সাথে। ব্যথা তোর কোন কোন জায়গা ব্যথা রে বান্ধবী ললিতা চড়ক 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 হাতে ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা মাথায় ব্যথা হাতে ব্যথা গায়ে ব্যথা পায়ে ব্যথা রে। আপনারা তো শুনলেন। উনার তো ওই যে এগুলো বললেও গুনাহ হয় যে এক পা কবরে গেছে। এই কথাটা কিন্তু বলা উচিত না। আমি এটার বিরোধিতা করে তারপরেও কথা জাস্ট বোঝাবার জন্য বললাম। উনাকে দিয়ে কি এগুলো ঠিক? এগুলো কি উনার করা হয়? উনার সাথে এগুলো যায়? বলেন আপনারাই বলেন। কি হইল আমাদের? আমাদের কি একদম সবকিছু আমরা কিয়ামতের লক্ষণ নাকি আমি বুঝলাম না। বৃদ্ধ মানুষ, কি বয়স হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন। উনি কিভাবে এই ভিডিও তৈরি করে? কিভাবে এরকম করে কথা বলে? চিৎকার মেরে চিল্লাচিল্লি করে কেন রে ভাই? এরকম তো অনেকেই আছেন। এরকম ভিডিও তৈরি করতে হবে কেন? এরকম করে ভাইরাল হতে হবে কেন? অন্যভাবে কি ভাইরাল হওয়া যায় না? অন্যভাবে কি আপনি ভিডিও তৈরি করলে আপনার একটা মানুষ দেখবে না? সেটা বলেন। এরকম মরে মরে যাবেন না? আপনি কি বেঁচে থাকবেন সারা জীবন? এই যে মহিলা, এই যে বৃদ্ধ বয়সে এই টাকার বিনিময়ে এই কাজ করতেছে, যে টাকা উনি পায়, এই টাকা কি উনি অন্য কাজ করলে পাবে না? আরে এর চাইতে ভিক্ষা করাও তো ভালো। এই যে টাকা ইনকাম করা, তাই না? এইরকম করে টাকা ইনকাম করার কোনো দরকার আছে উনার মতন বৃদ্ধ মহিলার? আমি অনেকদিন উনার ভিডিও আমার নজরে আসছে। আমি কখনো দেখি না, স্ক্রল করি। কিন্তু আজকে চিন্তা করলাম যে এদের বিষয় নিয়ে একটু কথা বলি। আচ্ছা এদের কি হইছে? এদের সমস্যাটা কোন জায়গায়? এদের কোনো মানসিক রোগী এরা নাকি? নাকি এদের কোনো মাথায় সমস্যা হয়ে গেছে? যার কারণে উনি তো অন্যরকম ভিডিও করতে পারে। কত রকম ভিডিও তৈরি করা যায়, তাই না? উনি কি ড্রেস আপ পরে, পরে এই সেই ডিগবাজি খায়। অনেকগুলো ভিডিও দিছে কিন্তু সে ডিগবাজি খায়। কিরে ভাই এগুলো কি? যাই হোক এগুলো যারা করেন সেখান থেকে ফিরে আসুন আপনারা। এই ধরনের ভিডিও তৈরি করিয়েন না। এইরকম বয়সের যারা আছেন, আপনারা অনেক ভিডিও তৈরি করেন। এরকম দেখছি আমি অনেক আছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা অন্য ভিডিও তৈরি করেন। মরে যেতে হবে তো একটা সময়। আপনার এই জিনিসগুলো থেকে যাবে। সদগায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। মরে গেলে যখন ভালো কাজগুলো যেমন আপনি পাবেন, প্রতিফল পাবেন, এই খারাপ কাজগুলোতেও পাবেন। এগুলো সব থেকে যাবে আপনার। ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া থেকে যাবে। সেজন্য এখান থেকে ফিরে আসুন। বিশেষ করে যারা এই ধরনের ভিডিও তৈরি করেন আপনারা ফিরে আসুন এখান থেকে। যাই হোক, আজকে দেখলাম জামালপুরই মনে হয় সম্ভবত এটা। ভাই ইন্ডিয়ার মাছের ঘাস ইন্ডিয়া থেকে তুমি কোন আইছি খাওয়া যাবে না না খাওয়া যাবো ওখান থেকে পোলাপানে গাছ দেখছি, গাছ ছিঁড়ে নিয়ে আসে। আইসা বলে এইভাবে করে আমরা ইট ছিঁড়ে নিয়ে আসবো। এটাকে আবার শেয়ার করছে এনসিপি পার্টিরা। তারা শেয়ার করছে, "আরে তোমাদের তো এমনিই তোমাদেরকে নিয়ে মানুষ পড়ে আছে ভাই, তোমাদের দরকার কি? তোমাদের তো এমনি দেখতে পারে না।" নাসিরুদ্দিন পাটোয়ারি তো মনে করেন সেই উম বর্ডারে যখন গেছে, সেখানে তো কেন গেল? সীমান্তে কেন গেল? সেখানে যে মেরে ফেললো, কেন সেখানে জানাজায় গেল? কেন সেই মৃত্যু ব্যক্তির কবর জিয়ারত করলো? সেখানে তো নাসিরুদ্দিন পাটোয়ারি পারে না মেরে ফেলতে। দেখছেন আপনারা? সেখানেও তাকে হামলা করা হয়েছে। তো এই যে সেখানে আবার তারাই এটা শেয়ার দিল দেখলাম যে গাছ সেখান থেকে নিয়ে আসতেছে এবং আরেকটা জিনিস দেখলাম আমাদের যে
ভাইয়েরা যারা আমাদের সীমান্ত পাহারাদার যে ভাইয়েরা, তারা কিন্তু এখন দেখলাম চোখে চোখ রেখে কথা বলে এখন। এবং আমার সেই ভাইয়েরা বলছে যে, "একটা গুলি দিলে আমরা ৫ টা মারবো।" এটা কিন্তু আমরা দেখেছি সেই ভিডিও গতকালকের আমি দেখেছি। ধন্যবাদ জানাই আমাদের এই ভাইদেরকে। আগে কখনো এরকম করে কথা বলতে শুনি নাই। আমরা পায়ে পাড়া দিয়ে কথা বলতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমরা এভাবে কথা বলবো, আমাদের সাথে যদি লাগে আমরা লাগবো। আমার সাথে লাগবে না, আমরা লাগবো না। আমরা ভদ্র, নম্র, আমরা মুসলিম জাতি, আমরা বাঙালি। আমরা ওদের মতন উগ্রবাদী না। ওরা ভারতের যে উগ্রবাদী, ওরা তো আমাদেরকে মনে করে আমরা ফকির। আমরা ভিক্ষুক। ওদের দেশে যাই আমরা ভিক্ষা করার জন্য। আমরা কি সেইজন্য তোদের দেশে যাই? তোদের দেশে তো ভিসা এখন ওপেন করছো। পারো না কেন বন্ধ রাখতে? কেন বন্ধ রাখতে পারো নাই? এই যে তোদের গরু দিয়ে কোরবানি আমরা করি নাই। আমাদের কোরবানি বেঁধে আছে কোন জায়গায়? এই দেখ ফকিন্নির জাতেরা, তোরা তো এখনো খোলা মাঠে পায়খানা করস। হ্যাঁ? আবার আমাদেরকে বলস, আমরা না গেলে তোদের তো মেডিকেল সবকিছু মার্কেট সব বন্ধ হয়ে যায়। খাবে কি? না খায়া মরবি। গরু বিক্রি করতে পারছস? পারো না তো। তোদের গরু তোরাই খাইছস এইবার। খাইছস না? এটাই হলো পরিস্থিতি। বাঙালিদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না কখনো। তোদেরকে সাবধান করে দেই। হুম? বাঙালিদেরকে নিয়ে কথা বলতে গেলে ১০ হাত দিয়ে দেব একদম। আমরা তো কথা বলতে চাই না তোদেরকে নিয়ে। তোরা আমাদেরকে নিয়ে কথা বল। আজকের আপনাদের কাছে আমি একটা খুবই দরকারি কথা বলবো। হাস্যকর বলবেন না। আপা সামনের সপ্তাহে আসতেছে। কোন আপা জানেন? উনি হলো আমাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। কারণ সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী তাকে বলাই যায়, তাই না? তো উনি আগামী সপ্তাহে আসতেছে। ব্রেকিং নিউজ। এখন বলবেন এটা আবার কি বলতেছি? তাহলে এটা আপনারা দেখেন তারপরে কথা বলি অন্য বিষয় নিয়ে। দেখেন দিদি। আমি খুব দ্রুত যাব, সামনের সপ্তাহে আমি চলে যেতে চাচ্ছি। হয়তো আমার আর মানে আসলে দেরি করবার একটু ইচ্ছা নাই। সত্যি কথা বলতে কি মনে হচ্ছে দেশের মানুষের কাছে কত তাড়াতাড়ি আমি পৌঁছে যেতে পারি। তো দেখুন না, আমি দেশে ফিরে যেতে পারবো, এটাই তো আমার জন্য সব থেকে বড় পাওয়া। তো আপনারা তো শুনলেন। তো আপনারা আশায় বুক বাঁধতে পারেন। আর আসলেও আমরাও স্বাগত জানাবো। আমরা ওখানে হয়তো কমপক্ষে ১০ লক্ষ লোক আমরা এয়ারপোর্টে যাবো। আপাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানিয়ে আমরা নিয়ে আসবো। ঠিক আছে? এটা নিয়ে আমরা প্রস্তুত আছি। আপা ১ সপ্তাহের ভিতরে বাংলাদেশে আসবে। আপনারা মনে হয় এই নিউজটা দেখেননি এতদিন। না দেখলে তো আজকে দেখছেন। তাই না? তো রেডি থাকুন আপনারা। আজকের দেখলাম সংসদ ভবনে সংসদে অধিবেশনে বসে সালাউদ্দিন আহমেদ সাহেব বড়, বড় কথা বলল। অনেক বড় কথা সে বলে ফেলল। ঠিক আছে? তাকে দেখলাম। সে ইসলামী ব্যাংক নিয়ে অনেক কথা বলল। আপনি কেন অর্থমন্ত্রীর কথা আপনি বলতে গেলেন? কারণ তো ওই যে এসালম গ্রুপ তো আপনার আত্মীয়, তাই না? যাদেরকে রক্ষা করার জন্য আপনার সবকিছু করতেছেন, যাদের হাতে আবার ইসলামী ব্যাংকটা তুলে দিয়েছেন আপনি এবং সবচেয়ে বড় কথা হলো আপনি যখন শিলং ফেরত আসছিলেন, তখন কিন্তু সেই এস আলমের গাড়িতেই আপনি আসছিলেন। ভুলে গেছেন কিনা জানি না। সেটা সংসদেও কিন্তু মানুষে বলছে। তাই না? তো আপনি সব বিষয় নিয়ে নাক গলাইয়েন না। সব বিষয়তে আপনি কথা বলেন। আপনি ধর্মমন্ত্রীও আপনি মাননীয় কথা বলেন। ধর্মমন্ত্রী কি আছেন? ওকে, ধর্মমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, এরকম অ্যাপ্রিসিয়েশন মাঝে মধ্যে করলে ভালো হয়। আমি সবেরও আসতে উঠছি। দেখলাম। আজকে দেখলাম যে ধর্মমন্ত্রীর আপনি কথা বলছেন। কি বলেননি আপনি? বলছেন তো। আপনি আবার এই কথাও বললেন যে, "মাঝে, মাঝে এটা ভালো সওয়াবের আশায় দাঁড়াইলাম।" টাকাটা জনগণের টাকাটা, আপনার টাকা না। জনগণের টাকা, ট্যাক্সের টাকায় ওই সংসদ অধিবেশন চলে। আপনার টাকায় চলে না। ওখানে রঙ্গমঞ্চ তামাশা করার জন্য না। ওখানে আপনি কবিতা পাঠ করতেছেন। কবিতা পাঠটা কোথায় করছেন? সেই যে একই কবিতা সুরঞ্জিত সেন যেটা করছিল, সেই একই কবিতা আপনি সুখীজন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে তুমি নিয়ে তো চিরসুখী জন, ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে প্রভু আসি ভিসে দংশে। লজ্জা। এটা লজ্জা। এটা জাতির জন্য লজ্জা। এটা জাতির জন্য লজ্জা। কি বলবো আর বলেন? কতগুলো
সংসদে নিছেন, এমপি বানায় যাদের কোনো ভোট দরকার হয় নাই, ভোটে নির্বাচিত লাগে নাই, তাদেরকে নিয়ে গেছেন, কথাও বলতে পারে না। এক মন্ত্রীর নাম আরেক মন্ত্রী বলে, সেই যে ছিল আওয়ামী লীগের সময়। হাসে, হাসে। অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে জানাবেন কি? অর্থমন্ত্রী না, টেলিযোগাযোগ মন্ত্রী। আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী, সরি আমি আচ্ছা, ওয়েট করেন, জি, যখন জি, অর্থমন্ত্রী জি আছে। জি মাননীয় সদস্য, এটা তো ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর প্রশ্ন না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি মাননীয় স্পিকার। আচ্ছা, করেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে জানাবেন কি? অর্থমন্ত্রী না, টেলিযোগাযোগ মন্ত্রী। আচ্ছা, আমি আরেকটা, আচ্ছা এখন টেলিযোগাযোগ মন্ত্রী। সেদেরকে নিয়ে গেছেন, সেই রকমের নিয়ে গেছেন। এখন অপেক্ষা করেন, অপেক্ষা করেন। মিথ্যে অপবাদ দিচ্ছেন যে এই জামাত ইসলামের ত্যাগ করতেছে এনসিপি, এনসিপি সংসদ ছেড়ে চলে গেছে, এনসিপি কথা বলতেছে না জামাতের পক্ষে। এই মিথ্যা অভিযোগও আপনি দিচ্ছেন, সেটার প্রমাণও আমার কাছে আছে, আমার কাছে আছে। দেখুন জনগণ। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় তিনি যে বলেছেন যে এনসিপির কেউ উপস্থিত নাই, এই প্রশ্নটি এক্সপাঞ্জ করা হলো। ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। বলা হয়েছে এনসিপির কোনো প্রতিনিধি এখানে নাই, এবং এখানে যেভাবে বলা হয়েছে এই শব্দটাকে এক্সপান্স করা হোক। ইন্টারেস্টিংলি দেখছি আমাদের এনসিপির বন্ধুরা কেউ নাই। আপনারা জামাত ইসলামকে কি তারা এনসিপি অ্যাভোট করলো কিনা জানি না, কেউ বক্তৃতাও দেয় নাই। আমি চেয়ারগুলো খালি দেখে বলতেছি মাননীয় স্পিকার। 301 বিধিতেও আমি বৈধতার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার বলা হয়েছে এনসিপির কোনো প্রতিনিধি এখানে নাই। আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য, এবং ডাক্তার মাহমুদা মিতু, আমরা দুইজনেই ছিলাম। এবং এখানে যেভাবে বলা হয়েছে এই শব্দটাকে এক্সপান্স করা হোক। এনসিপি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যেটা হচ্ছে সেটার পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে আমরা আছি, এবং আমরা মনে করি যে এখানে 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 ধন্যবাদ। খাতিরে যে যুক্তি হচ্ছে বাংলাদেশের স্বার্থে এই ব্যাংকে একটা স্বচ্ছতা নিরপেক্ষতা থাকা ধন্যবাদ। উচিত। ব্যাংক সম্বন্ধে তো ওনারা প্রমাণ ছাড়া আপনার এই বোন কখনো কথা বলে না। কেন এটা হবে? কেন এটা করতেছেন? কি স্বার্থ আপনার? সব জায়গায় যদি আপনি এমপি, মন্ত্রী সবই আপনি হয়ে যান, তাহলে দেশটাকে আপনি একা চালাচ্ছেন? রং তামাশা বন্ধ করে দিয়ে ভালো হয়ে যান। আপা আসতেছে, শুনছেন না? আপা আসতেছে, ভালো হয়ে যান। আপা যখন আসবে আবার ধান খেতে ঘুমাতে হবে। কোনো বিকল্প নাই এর, কোনো বিকল্প নাই। মশারি রেডি রাখেন। ধান খেতে অনেক মশা। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।